ইতিমধ্যে বিভিন্ন রকম দেশের সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে হয়তোবা আপনারা দেখেছেন রোজভ্যালির যে টাকা সেই টাকা রিফান্ডের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়েছে। অর্থাৎ যাদের এই রোজভ্যালিতে টাকা ইনভেস্ট করা ছিল বা টাকাটা পাননি তারা কিন্তু অনলাইন আবেদন করলে তারা তাদের টাকাটি পাবেন। মহামান্য কোর্টের নির্দেশেই কিন্তু এই অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে সহজ বা সরলভাবে আপনাকে দেখাবো কীভাবে আবেদন করবেন। একটা একটা স্টেপ কিন্তু আপনাকে বুঝিয়ে দেবো। কোনো রকম জটিলতা বা ভিডিওর মধ্যে কোনো কনফিউশন যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখবো। তো চলুন সরাসরি এটার জন্য আপনাকে যেটা করতে হবে গুগল পেজটিকে ওপেন করবেন, রোজভ্যালি এডিসি লিখে গুগলে সার্চ করবেন, যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। পরে বলবেন না ওয়েবসাইট দেওয়া নেই, এ দেওয়া নেই, তা দেওয়া নেই। জাস্ট এর উপরে একবার এন্টার কি প্রেস করবেন। এরপরে প্রথমেই দেখতে পারবেন rozevalleyadc.com ওয়েবসাইটটি ওপেন হবে। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এর যে অফিসিয়াল ওয়েবসাইট এটাই কিন্তু ওপেন হয়েছে। ফার্স্ট আপনারা এখান থেকে কিন্তু নোটিফিকেশন ডিটেলসটা দেখে নিতে পারেন বা নিউজ বা নোটিশ যেগুলো ছাড়া হয়েছে এর জন্য নিউজ বা নোটিশে এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে এখানে জেনারেল নোটিস টু ইনভেস্টর রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানিজ এটা ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারেন কি বলা হয়েছে না বলা হয়েছে। এরপরে মেন যে কাজটি রয়েছে সেটা হলো অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন। এটার জন্য আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। এরপরেই হলো মেন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু। এখান থেকে প্রথম যে স্টেপটি আছে এটা হলো ইনভেস্টর নমিনি আদার্স, অর্থাৎ এখানে আপলোড সার্টিফিকেট করতে বলা হয়েছে। এখানে ইনভেস্টর বলতে এই আপনি যদি রোজভ্যালি করে থাকেন বা আপনার নামে যদি থাকে বা আপনার বাবা করেছিল বা আপনার মা করেছিল বা আপনার ফ্যামিলি মেম্বার্সের অন্য কেউ করেছে সেক্ষেত্রে ইনভেস্টর। আর যদি দেখা যাচ্ছে যার নামে রোজভ্যালিটা ছিল সে বর্তমানে বেঁচে নেই, মারা গেছেন, সেক্ষেত্রে তার যে উত্তরসূরি রয়েছে অর্থাৎ নমিনি, সেই নমিনি ডিটেলস দিয়ে যদি আপনি এই রোজভ্যালি টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তাহলে নমিনি এটা সিলেক্ট করবেন। যদি অন্যান্য হয়ে থাকেন তাহলে আদার্স সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু যে ইনভেস্টর তার হয়ে আমি অ্যাপ্লিকেশন করব অর্থাৎ সে এখনও জীবিত, এর জন্য ইনভেস্টর সিলেক্ট করলাম। এর পরবর্তী যে অপশানটি আছে সেটা হলো কোম্পানি। এখান থেকে রোজভ্যালির যে সমস্ত গ্রুপ বা কোম্পানিগুলো আছে তার লিস্ট আছে, যেহেতু এখান থেকে আপনার সার্টিফিকেট অনুযায়ী যে কোম্পানি হবে সেটাই সিলেক্ট করতে হবে। তো চলুন আমার সার্টিফিকেট যেটা সেটা হলো রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি, যেটা উপরে লেখা আছে এটা কিন্তু নয়, এটা সাব ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এখান থেকে আমি সিলেক্ট করব হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট রোজভ্যালি যেটা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই কিন্তু লিস্টের মধ্যেই আছে রোজভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট এলটিডি। জাস্ট এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ প্রথম আমানতকারী যার নামে আছে তার নামটি এখানে দিতে হবে। এরপরে এজ অর্থাৎ টোটাল বয়স কত সেটা দিতে হবে। এরপরে এই জায়গা থেকে ক্লিক করবেন মেল নাকি ফিমেল, যেটা আপনার ক্ষেত্রে হবে অ্যাপ্লিকেন্টের সেটাই সিলেক্ট করবেন। এরপরে ফোন নাম্বার এখানে চাওয়া হয়েছে, ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে আইডেন্টিটি আমি এখানে আধার এটা সিলেক্ট করলাম। এরপরে এখানে আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটি কিন্তু এই জায়গাতে আপনাকে দিয়ে দিতে হবে। এর পরবর্তী অপশানটা দেখতে পাচ্ছেন সেকেন্ড ইনভেস্টর, অর্থাৎ এটা যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে প্রথম আমানতকারীর নামটি যেটা সার্টিফিকেটে আছে সেটা আপনারা এই সার্টিফিকেটের মধ্যে এখানে দেখতে পারবেন এবং দ্বিতীয় আমানতকারীর নাম কিন্তু এখানেই থাকবে। তো আমার ক্ষেত্রে যেহেতু জয়েন্ট নয় সিঙ্গেল, তাই এখানে সিঙ্গেল ইনফরমেশান যেটা সেটা আমি দিয়ে দিয়েছি। তো আপনার ক্ষেত্রে যদি জয়েন্ট থাকে তাহলে তার ইনফরমেশানটা এইভাবে দিয়ে দেবেন যেভাবে এখানে ফার্স্টে দেওয়া হচ্ছে সেইভাবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে আসার পরে দেখতে পারবেন এই জায়গা থেকে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ডের নাম কিন্তু দিতে বলা হয়েছে। তো ইনভেস্টর ফার্স্ট হোক বা সেকেন্ড হোক যারও হোক একজনের এখানে বাবার নাম বা স্বামীর নাম যেটা আছে সেটা আপনারা এই জায়গা থেকে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম। এরপরে সমগ্র অ্যাড্রেসটি ভিলেজ পোস্ট এভাবে আপনারা মেনশন করে কিন্তু দিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা স্ট্রিট যেটা হবে সেই স্ট্রিটের নামটি আপনারা এখানে লিখে দেবেন। এরপরে কিন্তু এই জায়গা থেকে দেখতে পারবেন ভিলেজ টাউন সিটি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এই জায়গা থেকে সঠিকভাবে লিখে দেবেন। পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের যে ঠিকানা সেটা আপনারা এই জায়গা থেকে লিখে দেবেন। আমি এখানে ডেমো হিসেবে দেখানোর জন্য লিখে দিচ্ছি। পুলিশ স্টেশন যেটা হবে সেই পুলিশ স্টেশনের নামটাও আপনারা এই জায়গাতে এভাবে লিখে দেবেন। এরপরে এখান থেকে স্টেট আপনার ক্ষেত্রে যেটা হবে সেই স্টেটটাকে সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হবে ইনভেস্টরের। তো যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ব্রাঞ্চেস বা শাখার যে নামটি সেটা আপনারা এই জায়গাতে লিখে দেবেন। এরপরে ব্রাঞ্চ কোড আপনার ক্ষেত্রে ওই ব্যাঙ্কে যেটা হবে সেটা আপনারা এই জায়গা থেকে কিন্তু লিখে দেবেন। এই ব্রাঞ্চ কোডটা আপনি আপনার ব্যাঙ্কের পাসবইয়ে পেয়ে যাবেন। যদি না পান তাহলে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের ব্রাঞ্চ কোডটি কত, সেটা আপনারা পেয়ে যাবেন। অথবা ব্যাঙ্কের যে আইএফএসসি কোড হয় সেই আইএফএসসি কোডের প্রথম 4টে অক্ষর বাদ দিলে লাস্টের 4টি যেটা থাকে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের যে ব্রাঞ্চ কোড সেটাই ধরা হয়। এরপরে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে এমআইসিআর অফ দ্য ব্যাংক
অনেক ক্ষেত্রে পাসবইয়ে এমআইসিআর নাম্বার থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না। আপনার ক্ষেত্রে যদি থাকে সেটা লিখে দেবেন, না হলে আপনি ব্রাঞ্চে গিয়েও কিন্তু এমআইসিআর নাম্বার নিতে পারবেন। এরপরে আইএফএসসি কোড, যেটা কিন্তু ব্যাংকের পাসবইয়েই থাকবে, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে ওই ব্রাঞ্চের যে আইএফএসসি কোড সেটা এখানে লিখে দেবেন। এরপরে কিন্তু সার্টিফিকেট ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার, আমানত শংসাপত্র নাম্বার, এটা কোন নাম্বার দেবেন এটা কিন্তু আপনাকে দেখতে পারবেন এখানে কোথাও কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার বলে লেখা থাকবে না। এই জায়গাতে দেখবেন বুকিং ফর্ম নাম্বার, এই বুকিং ফর্ম নাম্বারটাই কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার। এই বুকিং ফর্ম নাম্বারে যেটা লেখা আছে ঠিক এটাই আপনাকে লিখে দিতে হবে। তো চলুন আমি এই জায়গা থেকে আমার যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি, আমি একটা ডেমো হিসেবে দেখানোর জন্য। এরপরে কার কার নামে শংসাপত্র আছে এখানে এভাবে বলা হচ্ছে, তার কারণ যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে দুজনের নাম দিতে হবে। যেহেতু আমার ক্ষেত্রে সিঙ্গেল একজনের নামে আছে তাই আমি একজনের নামটি এখানে দিয়ে দিয়েছি। আপনার ক্ষেত্রে জয়েন্ট হলে অবশ্যই আপনারা সেই নামটাও দিয়ে দেবেন। আমানতের তারিখ কত তারিখে সেটা এই সার্টিফিকেটের মধ্যেই দেখতে পারবেন, বুকিং ডেট এটাই, অর্থাৎ কত তারিখে আপনি আমানত করেছেন এই বুকিং ডেটটাই কিন্তু আপনার আমানতের তারিখ যেটা সেটা। তো এখান থেকে সাল এভাবে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে এসে চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ কত সালে আপনি আবেদন করেছিলেন এখানে সেই সালটা এভাবে আপনারা দিয়ে দেবেন। এরপরে আমানতের পরিমাণ অর্থাৎ কত টাকা সেটা এই সার্টিফিকেটে আমার দেখা যাচ্ছে না, নিচে রয়েছে। তো আপনার এখানে নিচেই থাকবে কত টাকা আপনি আমানত করেছিলেন বা জমা করেছিলেন, বা আপনি যখন এখানে ইনভেস্ট করেছিলেন নিশ্চয়ই সেই অ্যামাউন্টটাও আপনার মনে থাকবে। তো এখানে আপনার যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে আমানত শেষ হওয়ার তারিখ সেটাও কিন্তু আপনারা ওই সার্টিফিকেটের মধ্যেই কিন্তু দেখে নিতে পারবেন যে কত তারিখে আপনার ওটা শেষ হচ্ছে। তো আপনার ক্ষেত্রে যে ম্যাচুরিটি ডেটটা আছে সেই ডেটটা এখানে আপনারা দিয়ে দেবেন। কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, যদি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে সেই টাকাটা অ্যামাউন্টটা আপনারা এখানে লিখবেন। আমার ক্ষেত্রে যেহেতু 1 টাকাও আমি পাইনি তাই আমি এটা লিখে দিলাম। এরপরে এখানে বলা হচ্ছে কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি বা যে টাকা আপনি দাবি করছেন। তো আমার ক্ষেত্রে ম্যাচুরিটির যে অ্যামাউন্টটা আমি 15,000 টাকা দিয়েছি এটা ঠিকই, কিন্তু আমার ম্যাচুরিটি হওয়ার কথা ছিল 20,000 বা 25,000, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি। তাই আমি এখানে কিন্তু সেটা দেব যে আমার কত টাকা এখানে ইনভেস্ট ছিল। তো আমি 15,000 টাকা ইনভেস্ট ছিল আমার, এবার ম্যাচুরিটির যে টাকাটা অর্থাৎ কত টাকা প্রাপ্য, তো নিশ্চয়ই আমার ম্যাচুরিটি সহ যে টাকাটা আমাকে কোম্পানি থেকে প্রমিস করেছিল যে আমাকে এই টাকাটা দেবে সেটাই আমি এখানে দিয়ে দেব, অর্থাৎ যে টাকা আমি দাবি করছি প্রাপ্য বা আমি পাই কোম্পানির কাছে। তো বন্ধুরা আমি ডেমো হিসেবে দেখানোর জন্য একটা অ্যামাউন্টগুলো দিয়ে দিয়েছিলাম, এবার ফাইনালি দিয়ে দিয়েছি। তারপরেও নিচের পার্টটা আরও একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমানত শংসাপত্র যেটা বলা হচ্ছে সেটা দিয়ে দেবেন, যার নামে শংসাপত্র তার নামটি দেবেন। আমানতের তারিখ অর্থাৎ যে তারিখে আপনি জমা করেছিলেন সেই তারিখটা এখানে দেবেন, কত টাকা আপনি জমা করেছিলেন সেটা, এবং আমানত শেষ হওয়ার তারিখ যেটা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই সার্টিফিকেটের মধ্যে এই অংশেই কিন্তু সেই তারিখটা দেয়া হয়েছে এবং কত টাকা আপনি ফেরত পাবেন সেটা এখানে, এবং কত তারিখে আপনি ফেরত পাবেন সেটা এখানে দেয়া হয়েছে। এরপরে দেখতে পারবেন কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। এখানে আমার ক্ষেত্রে কোনো টাকাই আমি পাইনি, সেজন্য 0 করলাম। কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি, অর্থাৎ যে 25,000 টাকা আমি দিয়েছিলাম তার থেকে 1 টাকাও পাইনি, তার জন্য এটা দিয়ে দিয়েছি। এবং কত টাকা প্রাপ্য, এই প্রাপ্য টাকাটা কিন্তু এই সার্টিফিকেটে যেহেতু এখানে লেখা আছে আমি কত টাকা পাবো সেই অ্যামাউন্টটা আপনারা এই জায়গাতে দিয়ে দেবেন। এরপরে আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন পরবর্তী যে পেজটি আছে অর্থাৎ এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশানটি চলে আসবে। এবার এখান থেকে আপনারা জানতে পারবেন কোন কোন নথিপত্র বা ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে। প্রথমত অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আসল যে সার্টিফিকেটটা আছে রোজ ভ্যালির আপনার কাছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপরে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে সেই জমা দেওয়ার যে আসল রসিদ সেটা দেখা যাচ্ছে এই সার্টিফিকেটটা আপনার কাছে নেই, আপনি এটা ইতিমধ্যে কোম্পানিতে জমা করেছেন। আপনি যে কোম্পানিতে জমা করেছেন তার যে অ্যাকনোলেজমেন্ট বা প্রমাণপত্র বা রিসিপ্ট সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি এটা না থাকে অরিজিনাল সার্টিফিকেট, সেক্ষেত্রে এই অপশান, যাদের ক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে 2 নম্বর অপশানটা ছেড়ে দেবেন। 3 নম্বরে যেটা বলা হচ্ছে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, এখানে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আসল কপি কিন্তু আপনাকে স্ক্যান করে দিতে হবে। এরপরে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ কিন্তু এখান থেকে দিতে হবে, যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ইলেকট্রিকের বিল বা টেলিফোন বিল কিংবা রেশন কার্ড, যে কোনো একটি, এখানে যেগুলো চাওয়া হয়েছে তার মধ্যে কিন্তু যে কোনো একটি। এরপরে ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পৃষ্ঠার বা জেরক্স কপি এটা আপনাকে দিতে হবে। এছাড়াও ফটোকপি অফ চেক ফয়েল, অর্থাৎ এখানে 6 নম্বর, যদি আপনার পাসবুকের ছবি না থাকে সেক্ষেত্রে এখানে চেকের যে ফটোকপি সেটা দিতে হবে।
এক কথায় বলতে গেলে এখানে যে সমস্ত নথিপত্রগুলো চেয়েছে যদি অরিজিনালি আপনার কাছে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফার্স্ট 1 নম্বর এটা দেবেন, 2 নম্বরটা ছেড়ে দেবেন না, 3 নম্বরটা আপনারা দেবেন, 4 নম্বরটি আপনারা দেবেন এবং 5 নম্বরটি। এখানে টোটাল 6টি ডকুমেন্টস চাওয়া হয়েছে। এই 6টি ডকুমেন্টসের মধ্যে আপনাকে দিতে হবে একটা, দুটো, তিনটে, 4টে ডকুমেন্টস। দুটো ডকুমেন্টস না দিলেও চলবে। তো কী ক্ষেত্রে না দিলেও চলবে সেটাও কিন্তু আপনাকে জানিয়েছি। তো এবার আমি প্রত্যেকটা ডকুমেন্টসগুলো এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দেবো। জানিয়ে রাখি এখানে ফাইল সাইজ যেটা লাগবে সেটা 3 MBর মধ্যে কিন্তু হতে হবে, না হলে কিন্তু এখানে আপলোড নেবে না। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন না আমার যেগুলো প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টসগুলো চুজ ফাইলে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এবার প্রত্যেকটাতে আপলোড যে বাটনটি আছে আপলোড বাটনে ক্লিক করলাম। আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু গ্রিন কালারের টিক চিহ্ন চলে এসছে, অর্থাৎ এটা আপলোড হয়ে গেছে। এভাবে আমার যতগুলো ডকুমেন্টস আমি এখানে চুজ ফাইলে ক্লিক করেছিলাম প্রত্যেকটা সিলেক্ট করে দিচ্ছি এবং আপলোড করে দিচ্ছি। তো এখানে 4 রকম ডকুমেন্টস আমি কিন্তু ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তো আপনার ক্ষেত্রে এভাবে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করার পরে লাস্ট এখানে ফাইনাল যে সাবমিট বাটনটি আছে এই সাবমিট বাটনেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে মাস্ট 2 নম্বর অপশানটা যেহেতু এখানে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না, এখানে জমা করতেই হবে, না হলে ফাইনালি সাবমিট করলে কিন্তু ফর্মটি সাবমিট হচ্ছে না। তো আমি এটাও জমা করব। কোনটা জমা করব? যেটা অরিজিনাল সার্টিফিকেট আমার কাছে আছে সেটাই আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবো। তো আমি এটাও আপলোড করে দিয়েছি। এরপরে ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানেও কিন্তু ফটোকপি অফ চেক ফয়েল, অর্থাৎ আপনার চেকের যে ফটোকপি ক্যান্সেল চেকের সেটাও কিন্তু আপনাকে দিতেই হবে, না হলে ফর্মটি সাবমিট নেবে না। তো অন্যান্য ফর্মের মতোই কিন্তু এখানে সেই সিস্টেমটা নেই, এখানে যেহেতু অপশনাল তারপরেও কিন্তু দিতে হচ্ছে। তো চলুন আমি অলমোস্ট সবই দিয়ে দিয়েছি, যেহেতু অ্যাকচুয়াল 4টি ডকুমেন্টস দেওয়া উচিত এই ফর্মের সিস্টেম অনুযায়ী, সেখানে সমগ্র এখানে 6টি যেটা চাওয়া হয়েছে প্রত্যেকটাই আপনাকে দিতে হবে, না হলে ফর্ম সাবমিট নেবে না। জানি না যে কোনো ফর্ম ফিল আপের সময় হয় ব্যাংকের পাসবুক দিতে হয়, না হলে পাসবই না থাকলে তখন ক্যান্সেল চেক যেটা সেটা দিতে হয়, বাট এই ক্ষেত্রে দুটিই আপনাকে দিতে হচ্ছে। বা এখানে একটা সম্পূর্ণ একটা বেআইনি সিস্টেম করা হয়েছে, এখানে অরিজিনাল সার্টিফিকেট চাওয়া হয়েছে। যেহেতু এখানে বলা হচ্ছে যে যদি অরিজিনাল সার্টিফিকেট আপনি কোম্পানিতে জমা করেন তাহলে অ্যাকনোলেজমেন্ট দিন। তো আমি তো জমা করিনি, তাহলে আমি অরিজিনাল সার্টিফিকেট যখন এখানে দিচ্ছি তাহলে অ্যাকনোলেজমেন্ট আমি কোথায় পাবো, যেহেতু আমি জমা করিনি। এসব ভুলভাল এরকম ফর্ম রয়েছে, আশা করি পরবর্তীতে হয়তো এগুলো কারেকশন করে দেওয়া হবে। তো এখানে আপনারা এইভাবেই দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনালি সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইনভেস্টর সেভড সাকসেসফুলি একটি মেসেজ দিয়ে দেওয়া হবে। জাস্ট এটাকে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথেই আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আপনি এর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? স্ট্যাটাসটা দেখার জন্য ইনভেস্টর্স এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পারবেন, এখানে আপনার সার্টিফিকেট বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো হবে সেটা এখানে ইনপুট করে এখানে সার্চ যে বাটনটি আছে এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। তবে এই জায়গা থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করার 1 বা 2 দিন পরে ট্রাই করবেন, তাহলে এখানে আপনার সঠিক রেজাল্টটা দেখাবে। এখানে ইনভেস্টর নেম দেখাবে, কত টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল এবং স্ট্যাটাস যেটা সেটাও কিন্তু এখানে শো হবে। তো এইভাবে আপনি আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের পরে স্ট্যাটাসটাও কিন্তু চেক করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে রোজভ্যালি যারা টাকা রিফান্ড পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান তারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন, তার সমগ্র তথ্যটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।